মূলত আমি ঘরে ব্যয় না করে আমি মুরগিতে ব্যয় করছি, কারণ আমার ঘরটা কিন্তু আমাকে ডিম দিবে না, ডিম দিবে মুরগি। ঠোকা ঠোকা সাত ছিদ্র করে ফেলতে পারবে, তো ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি এখানে 0% দেখতেছি। আমি যদি এখানে বসি আইসা আমার পিঠে উঠবে, এটা একটা ভালো লাগা কাজ করে মুরগির প্রতি। তো এই জন্য খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়ায় মাসুমাবাদ গ্রামে একটি দেশি মুরগির খামারে অবস্থান করছে। আমরা অনেকদিন যাবত আপনাদের দেশি মুরগির খামার দেখাবো বলে আর দেখাতে পারছিলাম না যে কোথায় আসলে সুন্দর দেশি মুরগির খামার রয়েছে, যেখান থেকে আসলে অনেক কিছু শেখার থাকবে, জানার থাকবে। আপনারা দেখছেন যে দেশি মুরগির খামারটি বা যে খামারটিতে আসলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু একটি বাড়ির ছাদের উপর আসলে মুরগির খামার, যেখানে অনেক অনেক দেশি মুরগি রয়েছে, দেশি মোরগ রয়েছে। ডিমের জন্য আসলে এই দেশি মোরগ মুরগিগুলো লালন পালন করা হচ্ছে। ডিমও কিন্তু বেশ ভালোই ওনারা পাচ্ছে। আপনারা দেখছেন এখানে একটা মুরগির ঘর বা শেড উনি তৈরি করেছে ছাদের উপরেই। খুব বেশি সংখ্যক যে আসলে জায়গা নিয়েছে বা খুব বেশি যে আসলে অনেক মজবুত করে করেছে সেরকম কিন্তু আসলে কোনো কিছু আমরা এখানে দেখছি না। একদম সিম্পলভাবে মোটামুটি একটা মুরগির শেড উনি আসলে তৈরি করেছেন। যাই হোক, আমরা খুব নিজেরা কথা বাড়াবো না। এই খামারের যিনি মালিক ফয়সাল ভাই, তিনি ছাদের উপরে এই দেশি মুরগির খামার গড়ে তুলেছে। আমরা তার সাথে কথা বলবো, বিস্তারিত জানবো, একটা ধারণা নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, একটু কথা বলবো। ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান, আপনার খামারে আমরা আসছি, দেখলাম যে আপনি ছাদের উপরে এরকম একটা খামার গড়ে তুলেছেন। খুব বেশি মজবুত মুরগির যে শেড বা ঘর সেটাও তৈরি করেন নাই, ছাদে লালন পালন করছেন। কেমন যাচ্ছে, কীরকম রয়েছে আপনার মুরগি, এই বিষয়ে আমাদের যদি কিছু জানান। জি আলহামদুলিল্লাহ, খামারটা ভালো চলতেছে। তো আপনার আর যে ঘরটার কথা বলবেন মজবুত, মূলত আমি ঘরে ব্যয় না করে আমি মুরগিতে ব্যয় করছি, কারণ আমার ঘরটা কিন্তু আমাকে ডিম দিবে না। তো আমি যদি ঘরটা এখানে লাখ টাকা ব্যয় করে করি, মূলত মুরগি বলবে না যে আমাকে ওই ভালো মানের ঘর দিয়েছে, আমি একটু বেশি ডিম দিই। এই জন্য আমি ঘরটাতে ব্যয় না করে মুরগিতে ব্যয় করছি। ঘরটা আমার এত ভালো মানের দরকার নেই, আমি জাস্ট আপনার ঘরটা মিডিয়াম, একদম শক্তপোক্ত না, আবার একদম নর্মালও না। এখানে দেখা যায় আপনার কাঠের ব্যবহার কম, বাঁশের ব্যবহার বেশি ব্যবহার করা হয়েছে, যাতে আপনার খরচটা কম পড়ে। তো খরচটা কম পড়াতে দেখা যায় আপনার এই ঘরটা এখানে মূলত আপনার 10,000 টাকার ভিতরে আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে। 10 থেকে 12,000 টাকার ভিতরে যে ঘরটাতে আছি, এটা মূলত আপনার 160 কি 70 স্কোয়ার ফিটের যে ঘরটা, এটা হচ্ছে 10 থেকে 12,000 টাকার ভিতরে ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনার মুরগি কিন্তু ডিম দিচ্ছে। এই যে খাঁচাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার ডিমের জন্য। এগুলো হচ্ছে যেখানে মুরগি ডিম দিচ্ছে। আর এখন মূলত আপনার মুরগি বেলা 1টার দিকে ভালো ডিম পাওয়া যায়। মাত্র ডিমে স্টার্ট আসছে, তাই না? মাত্র ডিমে মানে মুরগি 12টা থেকে 1টার মধ্যে ভালো ডিম দেয়। তো মাত্র ডিম পারতেছে। এখন দেখা যায় আপনার ডিমটা সকালে তোলা হয় না, 12টা থেকে 1টার মাঝে একবার তুলি, আবার দেখা যায় আপনার 3টা-4টার দিকে একবার তোলা হয় ডিমটা। এদিকে আলহামদুলিল্লাহ ওরা ভালো ডিম দিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন আপনার খাঁচাতে মুরগিগুলো ডিম দিচ্ছে, ফলের খাঁচাতে। আবার অনেকগুলো মুরগি আপনার কোচে ডাকতেছে, মানে ওরা কোচো হয়ে আসছে। কোচো হইলে যে এই পাশে যে খাঁচাটা দেখতেছেন, খাঁচাতে রেখে দিই। যদিও আমাদের আসতে যেদিকে দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম দিয়েছে। যদিও আমাদের এখানে দাঁড়ানোর একটু সমস্যা হচ্ছে, কিন্তু এটা মুরগির জন্য ভালো। কেন ভালো? আপনার মুরগি মূলত ফ্লোরে থাকতে পছন্দ করে না, দেশি মুরগি ওরা উপরে থাকতে পছন্দ, এই জন্য অনেকগুলো বাঁশ বেঁধে দিছি। ওরা সবাই উপরে থাকে। এখানে আমার ছাদে টোটাল মুরগি আছে আপনার 300 মোরগ সহ। তো আপনার 300 থেকে আপনার 10টা মুরগি পাইবেন না যায় ফ্লোরে ঘুমায়, সবাই ভাসে। তো বাসে আপনার একদম গাদাগাদি করে সবাই বাসে ঘুমায়, মূলত ওরা বাসে ঘুমাইতে পছন্দ করে। একটা কথা আপনার খুব ভালো লাগলো ফয়সাল ভাই, সেটা হচ্ছে যে আমার মুরগি ডিম দিবে, মুরগির ঘর ডিম দিবে না। এই কথাটা সত্যি খুব ভালো লাগলো। আপনারা যে ইউনিক একটা সিস্টেম বা বুদ্ধি আপনার আসলে বের করে এই মুরগিগুলো লালন পালন করছেন। 10,000 টাকা খরচ গেছে আপনি বললেন, কিন্তু এই ঘরটাতে 10,000। আর দেখা যায় নেট আমার এখানে টোটাল দেখা যায় আপনার 18 কি 19,000 টাকার ভিতর সম্পূর্ণ কমপ্লিট। ছাদে মানে ঘরটা একটু ব্যয়, নেটে তেমন ব্যয় যায় নাই। নেটে আপনার 7 থেকে 7,000টার মতো নেট লাগছে, শুধু ঘরটাই ব্যয় গেছে মেন যে ব্যয়টা। আচ্ছা, মুরগি পালা যাবে কতগুলো আপনার এই ঘরে? আমার এই ঘরে হচ্ছে কি আপনার যেহেতু রাত্রে শুধু থাকে, এই ঘরে আপনার আরামসে আপনার 500 মুরগি রাখা যায়। আচ্ছা, তো আমার আরও বেশি ছিল, মাংসের জন্য করলে দেখা যায় 700 কি 800 মুরগি ছিল, সমস্যা হয় না। তো এখন দেখা যায় 500 মুরগি আরামসে রাখা যায় এখানে। প্যারেন্টস যেহেতু করছে আপনার ছাদে, ওরা ছাদে দেখতে পাচ্ছেন আপনার খোলা আকাশের নিচে ওরা ঘুরতেছে। বৃষ্টি হলে দেখা যায় ভিতরে চলে যায়। যখন অতিরিক্ত রৌদ্র হবে, যেহেতু আপনার শীতের শেষ, এখন রৌদ্রের তাপটা তেমন নাই, যখন অতিরিক্ত রৌদ্র হবে তখন আমার উপরে পর্দার ব্যবস্থা করে দিই যেন ছায়া পায়। কারণ সব মুরগি তার ভিতরে গিয়ে অল টাইম থাকে না, বৃষ্টি হলে না হয় থাকে, বৃষ্টি তার 24 ঘন্টা হয় না। কিন্তু রৌদ্র যখন থাকে দুপুরে, তখন ওরা ভিতরে চলে, কিছু ছায়ের ব্যবস্থা রাখি যেন ওরা ছায়ের মাঝে এসে দাঁড়াইতে পারে। আচ্ছা, টোটাল মুরগি কতগুলো আসছে ভাইজান এই এত বড় ছাদের মধ্যে?
আপনার এখানে টোটাল ছাদে প্যালেন্স রাখছি আমি 300 পিস, মোরগ সহ 300 পিস আছে। এখানে দেখা যায় আপনার দেশি মুরগিতে আপনার যদি ডিমের কথাটা বলি, আপনার আনুমানিক 30 থেকে 35%, 35% বাদ দিয়ে আপনার 3 ভাগের 1 ভাগ ডিম পাবেন। এবার হচ্ছে 3 ভাগের 1 ভাগ আপনারা প্রতিদিন ডিম পাবেন। তার মানে 300 মুরগি থেকে আপনি 70টা ডিম পাচ্ছেন? হ্যাঁ, 60 থেকে 70টা ডিম পাচ্ছি, তবে এখনও আশা করতেছি আপনার 80-90টার মতো চলে যাবে, কারণ সবগুলো মুরগি এখনও রানিং হয় না, কিছু মুরগি আছে নতুন, তো নতুনগুলো আপনার এখন ওরা রানিং হয় না। আচ্ছা ফয়সাল ভাই, এখানে আপনার টোটাল এই ছাদটা আসলে কত স্কোয়ার ফিট যদি বলা যায় কিনা? আমার করছি এখানে হচ্ছে আপনার 1500 স্কোয়ার ফিটের ভিতরে আমার খামারটা করা। ছাদটা আর একটু বড়, কিন্তু খামারটা করা 1500 স্কোয়ার ফিটের ভিতর। 1500। এই ছাদে এই যে এরকম মুরগির শেড তো আপনি করছেন বলে যে 20,000 টাকা খরচ গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে উপরে নেট দিছে, টোটাল মিলে সব মিলে 20,000 টাকা। শুধু শেডে দেখা যায় আপনার 10 থেকে 12,000 টাকার মধ্যে গেছে, তিনটার দাম বেশি। আর বাঁশ ব্যবহার করতে আমার এইভাবে বাঁশ দেওয়া করলেও দেখা যায় আপনার জাস্ট বাঁশ দামি যদি আপনার কম দামি বাঁশ ব্যবহার করেন, তারপর দেখা যায় 5 থেকে 6 বছর আপনার আরামসে চলে যাবে। নেট তো দিছেন, নেট কেমন খরচ পড়ছে নেটে? এটা হচ্ছে কি আপনার বাউন্ডারি বলতে ফলের বাগানে যে নেটওয়ার্ক করে বাউন্ডারি, ওইটা দাম বেশি না। ওইটা দেখা যায় আপনার পুরো ছাদে এই নেটটা দিতে আমার মনে হয় 700 না 1,000 টাকা বা 1200 টাকা গেছে। এটা আপনার 150 টাকা পিস নেয়, এটা দাম বেশি না। আচ্ছা, আমরা দেখছি যে আপনি ফ্লোরে যে মুরগি লালন পালন করছেন, এক্সট্রা তেমন খুব বেশি কিছু আপনি ইউজও করেন না এখানে। না, তারপর একদম এখানে ঢালাই যেটা দিচ্ছে, ঢালাইয়ের উপরে মুরগি লালন পালন করছেন। যেটা জানতে চাচ্ছি আসলে ফয়সাল ভাই, সেটা হচ্ছে আপনার এই ছাদের কি কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা আপনার বাড়ির কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এই বিষয়ে যদি জানান। না, আলহামদুলিল্লাহ ক্ষতি হচ্ছে না, ক্ষতি হওয়ার সম্ভাবনা নয়। কারণ এখানে দেখা যায় যদিও আপনার ছাদে একটু ময়লা দেখতে পাচ্ছেন, কারণ আপনার ছাদটা সময়ের কারণে জারু দেওয়া হয় না, আপনার জারু দেওয়ার সময়টা এসে পড়ছে, এই জন্য ময়লাটা জমে রয়েছে। নাহলে দেখা যায় আপনার যেহেতু এখন মুরগি বেশি, প্রতি সপ্তাহে একবার ঝাড়ু দিয়ে দিই। আর মুরগি কম থাকে, যখন আগে মুরগি কম ছিল দেখা যায় 15 দিন 20 দিন পর পর একবার ঝাড়ু দিতাম। আর বৃষ্টি নাহলে দেখা যায় আপনার পানি দিয়ে পাইপ দিয়ে পানি দিয়ে ধুয়ে দিলে ছাদ একদম পুরো ক্লিন হয়ে যায়, একদম আপনার যেরকম ফ্রেশ ছিল ওইরকম ফ্রেশ হয়ে যায়। তো এখানে ছাদে মুরগি তো আপনার এরকম না যে ঠোকা ছাদ ছিদ্র করে ফেলতে পারবে, বা ওদের বৃষ্টি থেকে তো এরকম না যে ছাদে আপনার ছাদটা ক্ষয় হয়ে যাবে, ওইরকমও তো হচ্ছে না। তো ক্ষতি হওয়ার সম্ভাবনা তো আমি এখানে 0% দেখতেছি। আচ্ছা, ডিম 60 থেকে 70টার মতো এখন পাচ্ছেন, এগুলো দেখি বাচ্চা ফুটাচ্ছেন নাকি আলাদা কোনো বিক্রি করে দেওয়া? এগুলো দেখা যায় আপনার আমার মেশিনে স্পেস যতটুকু আছে ততটুকু আমি বাচ্চা ফুটাই, মেশিনে না নিলে কিছু ডিম বিক্রি করে দিই। আচ্ছা, তো ওই ক্ষেত্রে দেখা যায় মাসে স্বল্প কিছু দাম, মানে দেখা যায় মাসে আমি 3বার বসাচ্ছি, তো আমার প্রতিবার বসানোর পরে কিছু ডিম মেশিনে স্পেস না হয় না, তো ওইগুলো আমি বিক্রি করে দিই। মূলত শুধু যদি দেশি মুরগিটা ডিমের জন্য করে তাহলে প্রফিটটা একদম কম আসে না যে তা না, আমি বলবো হ্যাঁ প্রফিট আসে। আমি যদি বলি যে ভাই ডিমের জন্য প্রফিট আসে না, তাহলে মিথ্যা বলবো। আর যদি বলি না ডিমের জন্য সবচেয়ে বেশি প্রফিট, তাহলে মিথ্যা বলা হবে। ডিমের জন্য প্রফিট আসে, কিন্তু একটু কম আসে। এই জন্য দেখা যায় আপনার ডিমটা বাচ্চা ফুটাই, বাচ্চাটা বিক্রি করি, বা বড় করে 4 মাসে যেটা আছে ওইটা বিক্রি করি মাংসের জন্য বা আপনার ডিমের জন্য। আর ডিমটা এই মেশিনে যতক্ষণ স্পেস আছে ততক্ষণ মেশিনে দিই, স্পেস না থাকলে অল্প কিছু বিক্রি করি। তো কেউ যদি আমাকে বলে ফয়সাল ভাই আমাকে আপনি 500 ডিম দেন বা 100 ডিম দেন বা 200 ডিম দেন, আমার মেশিনে স্পেস থাকলে আমি এখান থেকে 5টা ডিমও দিতে পারবো না, স্পেস না থাকলে তখন আমি দিতে পারবো। আচ্ছা, মানে ডিমটা আপনি ওইভাবে বিক্রি, মানে জোর দিয়ে আসলে বিক্রিটা করছেন না? জোর দিয়ে ডিমটা বিক্রি করা হচ্ছে না। আচ্ছা, মোরগ মুরগি যেটা দেখতে পাচ্ছি ভাই, সব কি অরিজিনাল পিওর দেশি মুরগি তো, নাকি ক্রস টস আছে? এখানে আপনি দেখতে পাচ্ছেন, বা যারা চিনে তারা আশা করি ভিডিওতে দেখলে বুঝতে পারবে, এখানে সবগুলো অরিজিনাল। আমার এখানে যদি ক্রস ব্রিড থাকতো তাহলে দেখা যায় আমার 300 মুরগি থেকে আমার কখনোই 60 থেকে 70টা ডিম আসলো না। ক্রস ব্রিড থাকলে 300 মুরগি থেকে আমি ডিম পাইলাম হলে প্রতিদিন আপনার 200 মুরগি থেকে 100 পিস পাইলাম হলে 300 মুরগিতে প্রতিদিন 150 পিস ডিম পাইলাম হলে একদম সর্বনিম্ন। আর মুরগি কোচা হইলো নইলে আপনার ক্রস ব্রিড থাকলে আপনার একটা মুরগি ডিম পারে হচ্ছে 40টা 50টা, আর দেশি মুরগি ডিম পারে আপনার 12 থেকে 14টা 15টা, কোনো ভালো ব্রিড হলে দেখা যায় 18টা 20টা পারে, তবে এটা খুব কম। আপনার ওই যে 15টা ডিমে হচ্ছে গড় হিসাব। আচ্ছা, টোটাল কতদিন হইলো ভাইজান এই ছাদের উপরে মুরগি লালন পালন করার? আমার খামারের বয়স টোটাল আপনার 6 বছর রানিং, 5 বছর কমপ্লিট। তো আমার ছাদের উপরে পালন করতে হচ্ছে আপনার 2.5 বছর যাবত। স্যার 2.5 বছর না 1.5 বছর ছাদের উপর আপনার 1.5 বছর, সরি 2 বছর হবে, 1.5 বছর না একটু বেশি, 2 বছর যাবত ছাদের উপর পালন করতেছি, শুধু ছাদের উপর। আর ছাদ ব্যতীত বাকিটা হচ্ছে আগে অন্যভাবে পালন করতাম, যেমন মাটিতে ছিল বা খামারে ছিল ওইভাবে পালন করতাম। আর দেশি মুরগি যে আপনার শুধু ছাদেই পালন করতে হবে, শুধু মাটিতেই পালন করতে হবে ওইরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর দেশি মুরগির জন্য আপনার কোনো ঘরও প্রয়োজন হয় না, আপনার বাড়িতে যেইটা আছে, যেই ঘর আছে ওইটাতেই ব্যবস্থা করে ওইটাতেই পালতে পারবেন। আপনার বাড়িতে ঘর নেই, আপনি খাঁচায় পালতে পারবেন। আমার ওইদিকে যদি আপনাদের দেখাই, ওইদিকে হচ্ছে কি আপনার খাঁচাটাতে কিছু মুরগি আটকানো, তো বলতে পারেন ফয়সাল ভাই আপনার এত জায়গায় থাকতে আপনার খাঁচায় কেন মুরগি আটকানো? এটা আমি আসলে তখন জিজ্ঞাসা করতে চাইছিলাম যে এই খাঁচার মধ্যে আসলে কেন মুরগি, এটা যদি আমাদের একটু ক্লিয়ার রাখার কারণ হচ্ছে দেশি মুরগি তো আপনার কোচা হবে, তো আপনার যেখানে ডিম পারে ওইখানে যদি যায় তাহলে ওর কোচাটা ভাঙবে না। তো ওর কোচাটা যদি না ভাঙে
তাহলে ও আবার নতুন ডিমে আসবে না। তো কোচেটা ভাঙানোর জন্য যেমন আপনার ঘর চেঞ্জ করে দিতে হবে, যেখানে ডিম পারে এখান থেকে আপনার অন্য একটা ঘরে নিয়ে যেতে হবে। তো এইখান থেকে আপনি এতগুলো মুরগি অন্য একটা ঘরে নিয়ে যাওয়াটা ঝামেলা, এই জন্য খাঁচা রাখছি। দেখা যায় কোচে হয়েছে ওরা খাঁচায় না, আমি 5 দিন বা 6 দিন আটকায় রাখছি, কোচে ভাঙিয়ে গেছে। মানে ওই যে এখানে ডিম পারছে এখানে না বসতে পারলে কোচেটা ভাঙিয়ে যায়। তো কোচে ভাঙানোর জন্য মূলত আমার খাঁচা যে ব্যবস্থা বানা থাকে, কোচে ভাঙানোর জন্য খাঁচাটা ব্যবহার করি। এখানে যে মুরগিগুলো দেখছেন সবগুলো আপনার কোচে মুরগি, আর ডিম পারছে কোচে হয়েছে, এই জন্য খাঁচা আটকে রাখছি। 4 দিন 5 দিন আটকান থাকবে, পরে আবার সাইডে দিই। আবার দেখা যায় আপনার 10 দিন 15 দিন গ্যাপ দেয়, আবার ডিম পারে। আচ্ছা ফয়সাল ভাই, হাতে দেখছি যে আপনি একদম শুরু থেকে মুরগির খাবার দিচ্ছেন। এই খাবারটা আসলে কি ভাইজান? এটা কি এটা হচ্ছে আপনার ভুট্টাটা। মূলত দেখা যায় আপনার মুরগিকে আমি ধান খাওয়াই, ভুট্টা খাওয়াই, গম খাওয়াই, এগুলা খাবার খাওয়াই। তো আপনার ধানের স্টকটা বর্তমানে আমার ঘরে ধান নাই, শুধু শুধু বইলা লাভ নাই। ধানের স্টক যেটা ছিল আমার ওইটা শেষ। আচ্ছা। আমি মূলত সিজনে দেখা যায় ধানও কিনে রাখি, ভুট্টাটাও কিনে স্টকে রাখি। তো ধানটা শেষ, সেই জন্য দেখা যায় বাজার থেকে ভুট্টাটা একটু চড়া দামে কিনতে হচ্ছে, ওইটা কিনে ওইটা ওদের দিচ্ছি। আর দেখা যায় আপনার এখন যেহেতু দুপুর টাইম, দেখা যায় আপনার ছাদে আসলে হাতে একটু খাবার নিয়ে আসি, এভাবে দিলে ওরা হাত থেকে খাবার খায়। তো দেখায় আপনাদের, যদি এই যে দেখেন আপনার হাত থেকে ওই খাবার খাইবে। না, এটা তো আসলে লালন পালন করতে করতে একটা ভালোবাসা তৈরি হয়। এটা একটা ভালো লাগা, আপনার ছাদে আসলে মুরগি হাত থেকে খাবার খাবে, এটা একটা ভালো লাগা কাজ করে। মানে একটা ফিলিংসই আলাদা, যে মুরগি আইসা আমি যদি এখানে বসি, ও আইসা আমার পিঠে উঠবে, এটা একটা ভালো লাগা কাজ করে মুরগির প্রতি। তো এই জন্য খাবারটা নিয়ে আসছি। আমি খাবারটা নিলে সাথে সাথে ঘুরে হাত থেকে খাবার খায়। ওর যেখানে খাবার নাই তা না, আপনারা পাত্রে দেখতে পাচ্ছেন খাবার আছে, তারপরেও এসে আমার থেকে খাবারটা খাবে। টোটাল এই যে ডিম পাড়ার যে মুরগি ফয়সাল ভাই, আপনার কি কি খাবার আসলে আপনি দিচ্ছেন এই মুরগিকে? মানে ডিমের প্রোডাকশনটা যেন আপনার ঠিক রাখে, বা আপনি যতটা চাচ্ছেন তেমনটা যেন আসলে পান, সেই বিষয়ে যদি জানান। মানে খাবারের মেনুটা আসলে কি? না, যারা ডিম পারে ওদেরকে দেখা যায় আপনার এখন যদি নিরালা ভুট্টাটা নিয়ে আসছি, ওদেরকে হচ্ছে কি আপনার ধান, গম, ভুট্টা, ভুসি আর হচ্ছে চাউলের খুদ, এগুলো একসাথে মিক্সিং করে ওদেরকে দেওয়া হয়। এইটাই ওরা খাবে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দুপুরে ওদের ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন যে কলা পাতা খাচ্ছে, প্লাস ঘাসটাও আছে, ঘাসটা এখনো দেওয়া হয় নাই, ঘাসটাও আছে, দুটোটাই দেওয়া হয়। ঘাসটারা যতটুকু খাইতে পারে, কলা পাতারা যতটুকু খাইতে পারে। শুধু কলা পাতা না, ওদেরকে যদি আমি কলা গাছও দিই ওরা ওইটাও খায়। মানে দেশি মুরগি, ওই যে কথা আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, দেশি মুরগি আপনার সব খায়, কিন্তু আপনার জাস্ট খাওয়াইতে জানতে হবে। আপনি ওদের কী ঘাসটা খাওয়াবেন, আপনার যে কোনো ঘাস, আপনি যে কলা পাতা বা আপনার কলা পাতা দিতে তা না, আমি ওর বাঁশপাতা সহ খাওয়াই, বাঁশপাতা সহ খায়। মানে আপনার যেটা ওদের দিবেন ওরা ওইটাই খাবে, জাস্ট আপনার খাওয়ানো শিখাইতে হবে, খাওয়াইতে জানতে হবে। আচ্ছা ফয়সাল ভাই, ছাদে তো আপনার মুরগি দেখলাম, কি খাবার খাওয়াচ্ছেন সেটাও দেখলাম। আপনার একটু ব্রোডিং রুমে যাব এবং আমরা দেখবো যে আসলে আপনার এখান থেকে যে ডিমগুলো পাচ্ছেন সেটার প্রসেসিংটা আসলে কি। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা বোর্ডিং রুমে চলে যাই। ঠিক আছে। মানে ছাদে যা ডিম পাই সবগুলো এখানে আপনাদের যদি এখন খুইলা দেখাই, মূলত এখন বিদ্যুৎ নাই, এই জন্য আর কি মেশিনটা বন্ধ দেখাচ্ছে। এখানে আমার সম্পূর্ণ লোড দেওয়া আছে, মেশিনটা সম্পূর্ণ লোড, আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন একদম ওই যে উপরের একটা সহ সম্পূর্ণ লোড দেওয়া আছে মেশিনে। এটা হচ্ছে আমার স্যাটারটা, এখান থেকে আপনার যা বাচ্চা ফুটে ওইগুলোই মূলত আমি হ্যাচিং করি, বড় করি, মানে ব্রুডিং করি, বড় করি, ওইগুলোই বিক্রি করি। আচ্ছা। তো এইদিকে দেখতে পাচ্ছেন পাশেই আমার বাচ্চাটা ব্রুডিং হচ্ছে, আপনাদের যদি বাচ্চাগুলো দেখাই, এই যে বাচ্চাগুলো দেখেন একদম এ গ্রেডের বাচ্চা, বাচ্চাতে কোনো সমস্যা নাই। এই যে কারণ দেশি মুরগি আপনার লাগাতার ডিম পারে না, সবসময় মানে একাধারে ডিম পারে না, একই রকম ডিম পারে না। আপনার ডিমটা দেখা যায় প্রোডাকশনটা বাড়ে কমে অলওয়েজ। এই রুম দেখতে পাচ্ছি, এটা কিসের রুম? ওইটা মূলত বাচ্চা ব্রুডিং করার পরে আমি এই ঘরে এনে রাখি। যাবো একটু, আসেন। এই ঘরে মূলত বাচ্চা ব্রুডিং করার পরে এখানে ওই ঘরে আমার 10 দিন থাকে বাচ্চাটা। আচ্ছা। ব্রুডিং পিরিয়ডে আমার 10 দিন পরবর্তীতে বাচ্চা এখানে রাখি। আচ্ছা। এইখানে আমার বাচ্চাটা আরও 10 দিন থাকে, আর একটু যখন বড় হয় তখন বাচ্চাটা আমি খাঁচাতে শিফট করি। মূলত 10 দিন হলে বাচ্চাটা সরাসরি খাঁচাতে শিফট করা যায় না, কারণ খাঁচাতে ওদের দাঁড়াইতে একটু বাচ্চাটার কষ্ট হয়ে যায় খাঁচার নেটে ফাঁকে। তো আমার 10 দিন পরবর্তীতে বাচ্চাগুলো খাঁচাতে শিফট করা, দেখেন খাঁচাগুলো বানাইছে সম্পূর্ণ নিজে হাতে তৈরি করা। এখানে আমার প্রতিটা মানে ধাপে, মানে 3 তলা খাঁচা, তো প্রতিটা খাঁচা আমার 300 বাচ্চা ধরে, 2 ধাপে, মানে এই পাশে 150 ওই পাশে 150। তো 3 তলা আমার দেখা যায় আপনার 300 করে 900 বাচ্চা রাখতে পারি। তো খাঁচা সিস্টেম এটা হচ্ছে ভালো, একটা অল্প জায়গায় আপনার বেশি মুরগি রাখা যায়, মানে ওদের ফুল লাইফ আমার বাড়িতে যতক্ষণ দিন থাকবো ফুল লাইফ ওরা ফিট মুক্ত। এলা আমি ডিম পাড়াই আর মাংসের জন্য বিক্রি করি, মানে যেটা 4 মাস করে বিক্রি করি, সম্পূর্ণটা ফিট মুক্ত, ওইখানে আর কোনো ফিট নাই। আচ্ছা আমরা একটু ছাদে যাবো ভাইয়া। আচ্ছা চলেন ভাই। বাচ্চা যেটা আছে আমি দেখা যায় ব্রুডিং শেষ হয়, তারপর হচ্ছে বাচ্চাটা বড় হয়, তো ওই বাচ্চাটাই দেখা যায় আপনার চক্রাকারে চলতে থাকে। আচ্ছা। চক্রাকারে কিভাবে, যে বাচ্চাটা আপনার বড় হয়েছে, তো ওইখান থেকে আমি প্যারেন্টস রাখি, মাংসের জন্য বিক্রি করি। মানে এইটাই, যে শুধু যে আমি বাচ্চাই কারো থেকে কিনে না করতেছি বা মাংস মুরগিটা ডিম উৎপাদন করতেছি তারপর ডিম বিক্রি করে দিচ্ছি, ওই রকম না।
আপনার মূলত আমার এই সম্পূর্ণ চক্রাকারে যে বাচ্চাটা বড় হয়েছে ওইটা মাংসের জন্য বিক্রি করছি, ওইখান থেকে প্যারেন্টস রাখছি, ওই মুরগিটা আবার ডিম পারছে ওই রকম। এখানে আপনাকে দেখা যাবে এখানে আপনার 3.5 বছর বয়সী মুরগিও আছে, আবার এখানে 4 মাস বয়সী মুরগিও আছে। মানে আপনার এই মুরগির খামারের যে মানে গোল ডিমের মতো শুধু ঘুরছে, পর্যায়ক্রমে এইভাবেই চলছে। এটা চক্রাকারে আপনার ঘুরছে, আচ্ছা, যে আপনার একটা মুরগি বড় হয়ে গেছে, একদম বয়স হয়ে গেছে, ওরে মাংসের জন্য বিক্রি করে দিচ্ছি, ওইটা যে কাউকে ডিম যায় বা এটা আবার নিয়ে ডিম পারবো ওইরকম না। ওইটা দেখা যাচ্ছে আপনি সরাসরি মাংসের জন্য ব্যবহার করবে বা মুরগি খাওয়ার জন্য, ওইটা ওদের কাছে দিয়ে দিচ্ছি। প্লাস হচ্ছে কি আপনার নতুন যে মুরগিটা আছে ওইটা আবার এখানে ঢুকাচ্ছি। সুতরাং যারা খামার করবেন তারা অলওয়েজ মুরগির প্যারেন্টসটা দেখে, মানে বাবা মা দেখা, মানে যারা ডিম পারছে ওই বাবা মাটা দেখে আপনার বাচ্চাটা সংগ্রহ করবেন, ইনশাল্লাহ কেউ কখনো প্রতারিত শিকার হবেন না। জি ফাইসাল ভাই ভালো থাকবেন। অনেক ভালো লাগলো আপনার সাথে আসলে কথা বলে ভাইজান, অনেক সময় দিলেন। আপনার খামার দেখলাম, ছাদের উপরে খামার কিভাবে করছেন তার একটা বিস্তারিত ধারণা দর্শকদের দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত, একদম সবসময় আমরা ভিডিওর শেষ অংশে আপনাদেরকে যেটা বলে থাকি যে কোনো খামার যেখানে আপনারা যাচ্ছেন, যত পরিচিত হোক বা অপরিচিত হোক, শুধুমাত্র চটকদার কথা শুনে কিন্তু সেখান থেকে মুরগির বাচ্চা আসলে নেওয়া যাবে না। এবং আমরা যখন কোনো খামারে যাই, সেই খামারে গিয়ে কিন্তু এই খামারের বাচ্চা বিক্রি করা বা তার দেখানো কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে আপনাদেরকে আসলে একটা ধারণা দেওয়া, মুরগি খামার একজন খামারি কিভাবে করেছে, কতটুকু সে আসলে সফলতা দেখছে বা লস খাচ্ছে, কিভাবে লালন পালন করছে, পদ্ধতিগুলো আমরা আপনাদেরকে দেখাই। বাচ্চা কেনা বেচা বা এই সব ক্ষেত্রে কিন্তু আমরা কখনো আপনাদেরকে উৎসাহিত করি না। তবে আপনাদেরকে যেটা আমরা সবসময় বলি, এই খামার থেকে যদি বাচ্চা নেন বা যে কোনো খামার থেকে যদি বাচ্চা নেন, ফয়সাল ভাই যেটা নিজেই বললেন যে তার খামারে যাবেন, যার খামার থেকে নিতে যাচ্ছেন তার মুরগি দেখবেন, তার মুরগি অরিজিনাল কিনা সেটা দেখবেন, যাচাই বাছাই করবে, এরপরে এটা নেওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই খামার করার আগে এই ধরনের অভিজ্ঞ খামারি যারা রয়েছে তাদের সাথে পরামর্শ করে জেনে শুনে বুঝে কীভাবে কী করলে ভালো হয় সে বিষয়টা খেয়াল রেখে অল্প আকারে ছোট্টভাবে শুরু করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।